कहाँ से पकड़े? আচ্ছা, তো যেহেতু সকালবেলায় কি হিসাবে ওনারা রাজি হয়ে গেলেন সেটা আমি জানি না। বাপরে, ভয় লাগছে। আমাদের সারথি বলছে আপনারা লাকি, আজকে ক্লাউড নেই। এইরকম প্রথম ঘন্টা যেটা শিকল দিয়ে এরকম করে তালা দিয়ে বাঁধা আছে। তো ইলিউশন পেন্টিং 48 বছর মাত্র পুরনো, কিন্তু দারুণ তার শিল্পীর কাজ। আজকে নেপালের ট্র্যাডিশনাল খাবার খাবো, যেটার নাম হচ্ছে এওমারি আর চাটমাট। আমরা দুটো জ্যাকেট নিলাম, গতকাল দেখে গেছিলাম, আজকে নিলাম। গুড মর্নিং, আজ 30শে নভেম্বর 2024, আর আমরা এই আমাদের নেপাল ভ্রমণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 7:50। আমরা যাব এখান থেকে 29 কিলোমিটার দূর নগরকোট। নগরকোট থেকে দারুণ একটা ভিউ পাওয়া যায়, সেটা দেখতেই যাওয়া। আর আসার পথে আমরা দেখব ভক্তপুর। একটা ভক্তপুর হয়েই আমরা নগরকোট যাব, কিন্তু আমরা আগে নগরকোট দেখব, তারপরে ভক্তপুর আসবো। ভক্তপুর দরবার স্কোয়ার আছে ওখানে। যাই হোক, এখন আমরা দেখি আগে ক্যাব কত ভাড়া নেয়। যদি ক্যাব খুব বেশি টাকা বলে তাহলে আমরা এই পাবলিক ট্রান্সপোর্ট করে, যেমন করে কালকে ঘুরেছি সেরকম করেই ঘুরবো। হয়তো কোথাও কোথাও আমরা বাইক রাইড নিতে পারি। চলুন তাহলে এগোনো যাক। কাহা সে পকড়ে? আচ্ছা, চারাপোনা মাছ। এর একটা কি মাছ বললো নাম, এখানে চারাপোনা মাছ পাওয়া যায়। ব্যাগেও মাছ আছে অনেক। এই মাছওয়ালা আমাদেরকে রাস্তা বলে দিল কেমনভাবে মোটামুটি পাবলিক ট্রান্সপোর্টে আমরা ভক্তপুর যেতে পারবো। তো তার জন্য এখন আমরা ওই পুলটা পার করতে হবে আমাদের, ওখানে বালাজু পুল, ওটা পার করে ওদিকে যেতে হবে। ওদিক থেকে আমরা ভক্তপুরের জন্য গাড়ি পেয়ে যাব। প্রথমে কোটেশ্বর যেতে হবে, তারপরে ভক্তপুর। আজকে একটা গাড়ি করতেই হলো শেষমেশ, কারণ আমাদেরকে আজকে জনকপুরও যেতে হবে। এখানে আজকে আমাদের লাস্ট, আজকের দিনটায় রাতেও আমরা থাকবো না, রাত্রে বাস ধরে আমরা জনকপুর যাব। সেই জন্য একটা ক্যাব নিয়ে নিলাম। এই ক্যাবটা আমি ঠিক করেছি। প্রথমে 5,000 টাকা বলেছিল, তারপরে 4,000-এ রাজি হয়েছিল, তারপরে 3,500। 3,500-এ ফাইনাল করেছি। আমাদের নগরকোট ভক্তপুর ঘুরিয়ে নিয়ে আসবে। मन्दिर जाने होइन होला त खाना खान जतिखेर गए नि भइहाल्छ दिएर गाडी मिलाइदिँदाखेरि एउटा साथीले नभए अर्कोलाई अर्कोले 10,000 दिन्छ मेरो नाम কিশোর। এই কিশোর আমাদের যে নিয়ে যাচ্ছে আর কি গাড়িতে নগরকোট ভক্তপুর। ওকে জিজ্ঞেস করছিলাম যে সন্ধেবেলায় বা রাত্রেবেলায় কোনো হাইস গাড়ি পাওয়া যায় কিনা জনকপুরের জন্য। তো বললো না, সেই সময় চলে না। তাও একবার খোঁজ নিয়ে দেখবে যে লাস্ট হাইস গাড়ি বা ওই ইভি গাড়ি কখন যায়। যদি আমরা পেয়ে যাই ওরকম কোনো ইভি গাড়ি বা হাইস গাড়ি 3:30-4টের সময় এসে যদি ধরতে পারি, তাহলে আমরা ওই গাড়ি করেই যাব। কারণ ইভি গাড়ি আর হাইস গাড়িতে টাইম দেখাচ্ছে 8 ঘন্টা লাগবে জনকপুর যেতে। কিন্তু একটা সমস্যা, আমরা যখন জনকপুর যাব তখন মাঝ রাতে পৌঁছাবো। আর যদি বাসে যাই, বাসে কিন্তু অন্য রুট দিয়ে নিয়ে যাবে। দুটো রুট আলাদা আলাদা। বাসের যে রুটে সেখানে 13 ঘন্টা জার্নি দেখাচ্ছে। তো অনেক ডিফারেন্স। বাস এখান থেকে 5টার সময় ছাড়বে, সকাল 6টার সময় পৌঁছাবে জনকপুর। এই একটা সুবিধা যে সকাল সকাল আমরা পৌঁছে যাব, কোনো ঝামেলা থাকবে না। কিন্তু ইভি গাড়িতে বা অন্য কোনো গাড়িতে গেলে আমাদের রাতে আবার থাকার ব্যবস্থা করতে হবে। মাঝরাতে পৌঁছেও অসুবিধা, হোটেল নিতেও অসুবিধা। এই একটা ব্যাপার কিন্তু থেকে যাবে। এই কাঠমান্ডু থেকে নগরকোট যেতে ঘন্টা দেড়েক টাইম লাগবে ক্যাবে। এমনি আপনারা যদি পাবলিক ট্রান্সপোর্টে যান তাহলে তো বললাম প্রথমে ভক্তপুর বাস স্ট্যান্ড যেতে হবে আপনাদেরকে। ভক্তপুর বাস স্ট্যান্ড থেকে ভক্তপুরের জন্য বাস পাবেন। ভক্তপুর যাওয়ার পরে ওখান থেকে নগরকোটের জন্য আবার বাস পাবেন। এই নগরকোট বাজার থেকে মোটামুটি ওই 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে হচ্ছে নগরকোট ভিউ পয়েন্ট। তো ওটা করতে গেলে আমার মনে হয় যে একটা সারা দিনের প্রোগ্রাম। মানে আপনি সকালবেলায় বেরোবেন আর মোটামুটি ফিরতে ফিরতে আবার কাঠমান্ডু ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। তাহলে আমাদের আর জনকপুর যাওয়া হতো না। তাই জন্য আমরা একটা ক্যাবই হায়ার করে নিয়েছি। তবে একটা বিষয় বলে রাখি, আমি যা বুঝলাম, এই যে আমাদের সামনে যে আমাদের সারথি গাড়ি নিয়ে যাচ্ছে তার কথা শুনে এবং তাদের দুজনের কনভারসেশন কিছুটা বুঝে,
এই 3500 এনসিতে যে আমরা যাচ্ছি নগরকোট ভক্তপুর ঘুরে আসব, এটা কিন্তু খুবই কম এদের জন্য। মিনিমাম 4000 এনসি লাগেই লাগে। তো যেহেতু সকালবেলায় কি হিসাবে ওনারা রাজি হয়ে গেলেন সেটা আমি জানি না, কিন্তু আপনারা আসলে এই 3000 এনসিটা 3500 এনসিতে গাড়ি পাওয়াটা কিন্তু খুব টাফ ব্যাপার, না পাওয়ার চান্সটাই বেশি। এই যে আমরা নগরকোট আর ভক্তপুর যাচ্ছি, এখানে রাস্তা কিন্তু খুব ভালো, 6 লেন রাস্তা, যেটা আমরা দেখছি সেটাই আপনাদেরকে বলছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এত সিগন্যাল বেশি, ট্রাফিক এত বেশি যে এই রাস্তাতেও সময় লাগবে। নাহলে আমাদের 29 কিলোমিটার 30 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে? আধ ঘন্টা 45 মিনিট, এখানে 1.5 ঘন্টা সময় লাগছে। এখন ভক্তপুর মার্কেট ক্রস করছি। এই ভক্তপুরে আমরা আসবো, আগে নগরকোট ঘুরে আসি, তারপরে ফেরবার পথে আমরা ভক্তপুর দেখে তারপরে ফিরবো, ভক্তপুর দরবার স্কয়ার। এই হচ্ছে আমরা এখন ভক্তপুর মার্কেটে দাঁড়িয়েছি, আমাদের ড্রাইভার একটু দাঁড়িয়েছে কোনো কারণে ভক্তপুর মার্কেটে। আমরা ফেরবার পথে ভক্তপুরে তো দাঁড়াবোই। এই সুন্দর একটা মার্কেট। এই দেখুন আমাদের সামনে একটা বাস যাচ্ছে নগরকোটের, কিন্তু এই নগরকোটের বাসটা নগরকোট যে ভিউ পয়েন্ট আছে ওইখান পর্যন্ত যাবে না। এই গাড়িটা গ্রামের ভেতরে ঢুকে যাবে, ভিউ পয়েন্ট পর্যন্ত যাবে না। ভিউ পয়েন্ট পর্যন্ত যেতে গেলে আপনাকে আবার পায়ে হেঁটে যেতে হবে বা অন্য কোনো গাড়ি করতে হবে, আর এটা তো খাড়া চড়াই, এই চড়াই উঠতে গেলে কষ্ট হবে। তো সব কিছু হিসাব মতো আমাদের মনে হয় যে আমরা ঠিক একটা ডিসিশন নিয়েছি আজকে গাড়ি হায়ার করে। বাঁ দিকের রাস্তা ধরে আমার পিছনে ওই বাস চলে গেল, আর আমরা এখন ডান দিকের রাস্তা ধরে সামনে যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। বাস আসলে কিন্তু ওখানেই আপনাকে দাঁড় করাবে, ওখানে নেমে যেতে হবে, তারপরে এইগুলো হেঁটে যেতে হবে আপনাকে। আমরা দেখলাম অনেকেই সাইক্লিং করছে এই রাস্তায়, মানে সাইক্লিং একটা ভালো এক্সারসাইজ আর অ্যাডভেঞ্চার। তো এইটা আপনারা করতে পারেন, যদি এই নগরকোটে একটা রাত থাকেন তাহলে এগুলো এই অ্যাডভেঞ্চারগুলো করতে পারবেন। আমরা একদম নগরকোট পৌঁছে গেছি, যে ভিউ পয়েন্টের দিকে সেদিকেই যাচ্ছি, কিছুটা সিঁড়ি দিয়ে উঠতে হবে। এখন বাজে সকাল 9:30, মোটামুটি আমরা 8:20-25 নাগাদ রওনা দিয়েছিলাম, তো ওই 15-20 নাগাদ রওনা দিয়েছিলাম। এখন হচ্ছে 9:30, মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট মতো লাগলো আমাদের। বেশ কিছুটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। রাস্তায় আস্তে আস্তে একটু ভিউ দেখতে পেয়েছি। এখন সূর্য মাথার উপরে উঠতে শুরু করেছে ধীরে ধীরে। জানি না উপরে উঠতে উঠতে কতটা ভিউ দেখতে পাবো, আর কতটাই বা উপরে উঠতে হবে। বেশি নেই, অল্প সিঁড়ি, বেশ লম্বা লম্বা সিঁড়ি। ওই তো ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। এই দেখুন পুরো মাউন্টেনের রেঞ্জ। এই গাছটা অবস্ট্রাকশন হয়ে গেছে একদম, এইখান থেকে শুরু করে এইদিকে এতটা। কাঠমান্ডুর থেকে কিন্তু এই নগরকোটের হাইট অনেকটা বেশি, 2195 মিটার সি লেভেল থেকে। আর এটা ভক্তপুর ডিস্ট্রিক্টে অবস্থিত। দেখি এখানে একটা টাওয়ার করা রয়েছে, ওই গাছের অবস্ট্রাকশনটা কাটে নাকি, হয়তো টাওয়ারে উঠলে আরো ভালো দেখা যাবে। টাওয়ারটাতে উঠি আগে। জয়ন্ত উঠছে, এরপরে আমি উঠবো। বেশ খানিকটা উঁচু, কিন্তু কিভাবে উঠবো দেখি।
বাপরে, ভয় লাগছে। জয়ন্ত, ক্যামেরাটা ধর, অন আছে। এখান থেকে একদম পরিষ্কার ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। ওই অবস্ট্রাকশন কেটে গেছে এবার। আরও একটু বেশি রেঞ্জ আছে। এই দেখুন, এইখান থেকে শুরু হয়েছে এই লম্বা। আমি যাচ্ছি। দারুণ দেখলাম, দারুণ। এবার নিচে আমরা নামবো। ওঠার সময় তো তত্তর করে উঠে গেলাম, নিচে নামার সময় দেখি কি হয়। আর এই জায়গাটার অবস্থা খুব খারাপ, সব জায়গাগুলো কেমন জং পড়ে নষ্ট হয়ে গেছে। আর এখানে মোটামুটি 8-10 জন করে চাপছে। কি হবে জানি না, ভেঙে পড়ে গেলে কি হবে। খতরনাক। এইগুলো খারাপ হয়ে গেছে, সিঁড়ির এইগুলো সব জং পড়ে খেয়ে গেছে ব্যবহার হতে হতে। ও দারুণ, দারুণ। হ্যাঁ হ্যাঁ, চ এবার তুই নাম। দারুণ দেখলাম মাউন্ট এভারেস্ট, মাউন্ট ল্যাংটা, মাউন্ট গণেশ, মাউন্ট লামাসুল, পুরো রেঞ্জটা দেখা গেল। মানে একটা দারুণ অভিজ্ঞতা এটা দেখতে এখানে আসা। আর সানসেট এবং সানরাইজ দুটো এখানে দুর্ধর্ষ লাগে দেখতে। তার জন্য কিন্তু এখানে থাকতে হবে। থাকার জন্য এখানে হোটেল আছে, আপনাদেরকে একটা হোটেল আমি দেখিয়ে দেবো। যদি আপনারা এখানে একদিন নিরিবিলিতে কাঠমান্ডুতে না থেকে একটা রাত কাঠমান্ডুতে কাটানোর পরে একটা রাত এই নগরকোটে চলে আসবেন, এখানে নগরকোটে সানরাইজ দেখে তারপরে ভক্তপুর ঘুরে তারপরে ফেরত যেতে পারেন। এটা কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। এখান থেকে কিন্তু ট্রেকিংও হয়, শিবপুরি, ধুলিখেল, চন্দ্রগিরি, এগুলো এখান থেকে ট্রেকিং করা যায়। মানে সমস্ত রকমভাবে এখানে অ্যাডভেঞ্চার যদি আপনি চান, সব অ্যাডভেঞ্চার এখানে পেয়ে যাবেন। আমরা খুব ভালো দেখলাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে আর একটা কথা বলি, এই সানরাইজ আর সানসেট কিন্তু আরও ভালো দেখা যাবে। তার অভিজ্ঞতা কিন্তু অন্যরকম হবে। তবে আপনারা দিনের দিনে এরকম ঘুরে যেতে পারেন নগরকোট এবং ভক্তপুর, যেমন আমরা এসছি। একটা গাড়ি হায়ার করলেন, নগরকোট দেখে তারপরে ভক্তপুর দেখে আবার ফেরত যেতে পারেন কাঠমান্ডুতে, এটাও হবে। এই দেখুন, এরাই সাইকেল নিয়ে উঠছিল। আমরা যখন আসছিলাম গাড়িতে করে তখন দেখলাম। আমাদের সারথি বলছে আপনারা লাকি, আজকে ক্লাউড নেই, তাই ভালো ভিউ দেখতে পেলেন, নাহলে মেঘলা হয়ে যায় আর কিছু দেখা যায় না দিনের বেলায়। এখানে নিচে অনেক দোকান আছে, চা, স্ন্যাক্স, বিভিন্ন আইটেম, খাবার দাবার, পকোড়া, এগুলো আপনারা এখানে ব্রেকফাস্টটা এখানে করে নিতে পারেন। নগরকোটে কিন্তু স্নোফল হয়, এখানে যদি বৃষ্টি হয় কাঠমান্ডুতে তাহলে নগরকোটে স্নোফল হবে। আমরা এই নগরকোট ভিউ পয়েন্ট থেকে একটু নেমে এসেছি, আর এখানে একটা কফি খাবো বলে দাঁড়িয়ে গেছি একটা হোটেলে। হোটেলের সঙ্গেই রেস্টুরেন্ট আছে, এই যে রেস্টুরেন্ট নগরকোট টার্নিং ভিউ পয়েন্ট, এটা হচ্ছে রেস্টুরেন্ট। আর এইদিকেই আছে নগরকোট টার্নিং ভিউ পয়েন্ট
রেস্টুরেন্ট অ্যান্ড রিসর্ট। এই হোটেলটাতেই একটু দেখে নেবো আমরা যে রুমগুলো কীরকম কী প্রাইস এখানে, যদি কেউ থাকতে চান এখানটাতে একটা রাত, সকালবেলায় সানরাইজ দেখতে চান এখান থেকে, তাহলে কীরকম হবে। এই যে রুম বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে ঠিক এরকম দেখা যায়, কিন্তু ভিউটা আছে ওই দিকে। এখানে পুরো সিটির একটা ভিউ পাওয়া যায়, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা চেক আউটের টাইম হয়ে গেছে, তার জন্য রুমগুলো এরকম একটু অগোছালো, অপরিষ্কার। আর এই যে টয়লেট, বাহ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা 3 বেডের রুম, এখানে 3টে বেড আছে, সুন্দর। এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, আর এদিকে ভিউ নেই, জাস্ট এইদিকেই মনে হয় টয়লেটটা আছে, না ব্যালকনি আছে দেখি। এদিকে টয়লেট, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন। আর ব্যালকনি হচ্ছে এইদিকে, এটার এই যে এদিকটা ব্যালকনি। এখানে আর একটা রুম, এটাও 3 বেডের রুম। এখানে ডবল বেড, এটা সিঙ্গেল বেড। এটা সুন্দর, একই রকমভাবে এখানেও টয়লেট আছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। গিজার আছে না? গিজার হ্যাঁ, হট ওয়াটার হ্যাঁ। আচ্ছা, আর এখানে এই যে ব্যালকনি, हाँ बौद्ध, हाँ इंटरनेशनल एयरपोर्ट काठमांडू, अच्छा, नेपाल, নেপাল কাঠমান্ডু इंटरनेशनल एयरपोर्ट, सब व्यू एदिक থেকে দেখতে পারবেন। टैरिफ कितना है इस रूम का? हाँ, इसका 3 बेडेड इसका 3000 है। 3000 एनसी। और ये जो डबल बेडेड ये 2000 का है। 2000 एनसी। ये 3000 का। 3000 एनसी, मतलब ये दो 3000 एनसी। अच्छा, और रेस्टोरेंट में आपका खाना वगैरह सब मिल जाता है? আচ্ছা, দারুণ ব্যবস্থাপনা, কোনো অসুবিধা নেই। আপনারা আসলে কিন্তু এখানটায় থাকতে পারবেন। মোটামুটি ওভারঅল এইরকমই মোটামুটি হোটেলের এখানে রেন্ট ওই 1500 এনসি থেকে 2500 এনসি এরকম মোটামুটি পড়বে একটা ডবল বেডের রুমের। 4 জন বসে পড়েছি এখানে চা পানে। এই যে ওইদিকে জয়ন্ত আর আমাদের সারথি, আর সারথির সঙ্গে আরও একজন এসছে। আপনার নাম কি হয়? मेरा चक्र लामा। চক্রা লাম্মা। আচ্ছা, এখানে আমরা ব্ল্যাক টি নিয়েছি, ব্ল্যাক টি 50 করে, 50 এনসি, আর মিল্ক টি 70 এনসি। বেশ ভালোই খেতে। आप लोगों का बांग्ला अंते बारो लामाला लिएर गयो এই দেখুন এখানে অনেক হোটেল আছে, আরো ছোট ছোট হোটেলও আছে, बुझिस नि। হোমস্টে টাইপের হোটেল যেগুলো হয় সেগুলোও আছে। हेलो क्या पियो नम्बर हाँ जो हात এই ভক্তপুর দরবার স্কোয়ারে ঢোকার জন্য টিকিট নিলাম আমরা। এখানে কিন্তু টিকিটের দাম ওই রকমই, গতকাল নিয়েছিলাম আমরা 500 করে, আজকেও 500 টাকা করে টিকিট, ভাবা যায়। এনসি 500, আর এইরকম একটা বুকলেট দিয়েছে। এই হচ্ছে ভক্তপুর দরবার স্কোয়ারে শিব মন্দির, মহাদেব টেম্পল। নেপালের ভক্তপুরে অবস্থিত ভক্তপুর দরবার স্কোয়ার। এটি মল্ল রাজবংশের রাজা ভূপতিচন্দ্র মল্ল 1727 থেকে 1729 সালে নির্মাণ করেন। কি উঁচু বড়, দারুণ, পুরো টেরাকোটা আর কাঠের কাজের এই মন্দির। চলুন উপরে যাব। ভক্তপুর দরবার স্কোয়ার নেপালে পাথর, কাঠ এবং টেরাকোটার সংমিশ্রণে নির্মিত ঐতিহ্যবাহী স্থাপত্যের একটি অন্যতম উদাহরণ। কাঠমান্ডু এবং পাটানের মতোই এখানে অনেক মন্দির এবং প্রাসাদ রয়েছে। 14 থেকে 15 শতক পর্যন্ত মল্ল রাজাদের এবং 15 থেকে 18 শতকের শেষ পর্যন্ত 1769 সাল পর্যন্ত ভক্তপুর রাজাদের বাস ছিল। টেরাকোটা ইটের কাজগুলো দেখুন, এই দেখুন। ভক্তপুর দরবার স্কোয়ারে 99টি উঠোন ছিল, কিন্তু আজ এই প্রাঙ্গণের মধ্যে মাত্র 15টি উঠানে ঠেকেছে।
একসময় এই ভক্তপুর দরবার স্কোয়ার কাঠমান্ডুর 3টি দরবার স্কোয়ারের মধ্যে সব থেকে বড় বলে মনে করা হতো, কিন্তু 1833, 1834 এবং 2015 সালে পর ভূমিকম্পে বেশিরভাগ উঠোন এবং ভবন ধ্বংস হয়ে গেছে। ভক্তপুর দরবার স্কোয়ারেও 4 ধাম মন্দির আছে, কিন্তু কেদারনাথ, বদ্রীনাথ যেমন আমাদের ভারতে আছে, সেই রকম এখানেও কিন্তু 4 ধাম মন্দির আছে। আপনাদের দেখাচ্ছি সেটা। এই যে ঘন্টাটা দেখছেন, এই ঘন্টাটা দেখুন, এইরকম প্রথম ঘন্টা যেটা শিকল দিয়ে এরকম করে তালা দিয়ে বাঁধা আছে, এই ঘন্টা কিন্তু বাজানো হয় না, একমাত্র নবরাত্রির সময় এই ঘন্টা বাজে। ওই সময় পুজো হয়, ওই বছরে একবারই এই ঘন্টা বাজানো হয়। আর এই দেখুন এখন বাজবে না, এটা বাজবে না এখন। আর এই ঘন্টার আওয়াজ কিন্তু পুরো কুকুরের ডাকের মতো হয়। এটিকে তালেজু বেলও বলা হয়। এটি মল্ল রাজাদের গৃহপালিত দেবী তালেজুকে উৎসর্গ করা হয়। এটা পশুপতি মন্দির। কাঠমান্ডুতে যেরকম পশুপতি মন্দির আছে, এই দেখুন এখানেও কিন্তু পশুপতি মন্দির আছে। কেদারনাথ, বদ্রীনাথ, রামেশ্বর মন্দির এবং জগন্নাথ মন্দিরে স্থাপন করা হয়েছিল এই ভক্তপুর দরবার স্কোয়ারে। এর মধ্যে জগন্নাথের প্যাগোডা স্টাইলের মন্দিরটি ছিল সব থেকে বড়, কিন্তু 1833 সালে ভূমিকম্পে এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ভারতে 4 ধামের প্রতিরূপে 15 শতকে যক্ষ মল্ল রাজা দ্বারা এই স্থানগুলি তীর্থযাত্রা না করেই 4 ধাম পূজার আত্মসন্তুষ্টির জন্য চালু করা হয়। এই ভক্তপুর দরবার স্কোয়ারকে বলা হয়ে থাকে মল্ল প্লে স্কোয়ার। এই যে ভক্তপুর, এই ভক্তপুরের কিন্তু আগে নাম ছিল ভাতগাঁও। এখানে যে আমরা আসার সময় দেখলাম অনেক চাষবাস হচ্ছে, এর আগে আরও বেশি চাষ হতো, ধান উৎপন্ন হতো, এই জন্য এই জায়গায় ভাত এত অভাব ছিল না, তার জন্য প্রচুর পরিমাণে ভাত পাওয়া যেত, ভাত হতো, তার জন্য এখানে ভাতগাঁও বলা হতো এটাকে। আমরা এখন গোল্ডেন গেটের সামনে আছি ভক্তপুর দরবার স্কোয়ারে। টুয়েলভ এবং 14th সেঞ্চুরিতে কিন্তু এই ভক্তপুর দরবার স্কোয়ার একদম রমরমা বাজার ছিল, মানে তখন এখানে যে রাজা ছিল তার অনেক ক্ষমতা ছিল। জল পড়ে না। আমি যেটুকু শুনেছি এখান দিয়ে জল পড়তো, কিন্তু 1834 সালে এখানে আর্থকুইক হয়, সেখানে এই যে নিচের যে জলের স্রোতটা ছিল সেটা বন্ধ হয়ে যায়, তারপর থেকে জল পড়া বন্ধ হয়ে গেছে। আমরা তালেজু মাতা মন্দির দেখে এলাম। তালেজু মাতা মন্দিরে ঢুকতে দেয় এখানে, তো ওই মন্দিরেও ওই একই রকম একটা বেল আছে, যে বেলটা কিন্তু ওই শিকল দিয়ে বাঁধা আছে। ওইখানের বেলটাও ওই নবরাত্রির সময়, মানে দশেরা নবমীর দিনে ওই বেলটা বাজানো হয়, তার আগে কিন্তু বাজে না। আর এখানে বলি হয়, 108টা বলি হয় নবমীতে, দারুণ ধুম এখানে তখন। এই দেখুন এখানেও কিন্তু ওই একইভাবে আর্থকুইকের সময় সব ভেঙে গেছে, এই ঠেকনা দিয়ে রাখা হয়েছে। 2015-তে যখন ভূমিকম্প হয়েছিল তখন সব এগুলো ফেটে যায়, কোনো রকমে এখন ঠেকনা দিয়ে রাখা হয়েছে। এখানে আছে ন্যাশনাল আর্ট মিউজিয়াম। এই মিউজিয়ামে ঢুকতে কিন্তু আবার টিকিট করতে হবে। সার্চেসের জন্য 50 টাকা টিকিট, আর ভিডিও এনি ডিভাইস থেকে যদি ভিডিওগ্রাফি করা হয় তাহলে 150 টাকা, তার জন্য এক্সট্রা দিতে হবে। এই দেখুন নেপালের প্রথম রাজা, 1722 পরে পরপর রাজাদের ছবি দেওয়া রয়েছে এখানে। আর এইখানে তারপরে একদম এখানে এসে নেপালের এখন যে রাজা আছে
তার ছবি, কিন্তু তার কোনো ক্ষমতা নেই এখন। এখন রিপাবলিক দেশ হয়ে যাওয়ার জন্য এখন আর তার কোনো ক্ষমতা নেই। এইগুলোকে সব পৌয়া বলে, পৌয়া বলে। আর এখানে সব প্রচুর পৌয়া আছে। থাঙ্কা নেপাল তিব্বত থেকে এসেছিল, কিন্তু নেপালে এগুলোকে পৌয়া বলে। এই দেখুন এটা থাঙ্কা। থাঙ্কাতে শুধু এই মন্ডলা চিত্রই পাওয়া যায়, কিন্তু পৌয়াতে বলছে সব রকম পৌয়াতে সব রকম দেবীর মূর্তি পাওয়া যায়। नज़ारा दिख सकता है, लेकिन बाहर वाला हमको अंदर से नहीं दिखे। अच्छा, इस तरह से डिजाइन किया हुआ है। टेक्नोलॉजी देखुन। पूरा गर्नु पर्यो भने चाहिँ हामीले बाहिर मान्छेलाई हेर्न सक्छौँ, बाहिरको मान्छेले नदेखेको डिजाइन। ये बोल रहे थे कि ये वाला देखिए, ये कैनवास है, इसे ऑयल पेंटिंग भी बोलते हैं। अच्छा, ये बुद्ध का पिक्चर बनाया हुआ है, आप देख अच्छा। रहे हैं। बुद्ध का पिक्चर का आपको चेहरा नजर नहीं जी, आएगा, नहीं, हाँ, चेहरा को स्तूपा से कवर किया हुआ नजर आ रहा है। अच्छा, लेकिन जब हम लाइट ऑफ करके साइड में बैठ के देखेंगे तो यहाँ पे आपको बुद्ध का चेहरा नजर आएगा। अच्छा। हाँ, वो कुर्सी पे बैठ के देखिए जरा, कुर्सी पे बैठ এবারে পরিষ্কার দেখতে পাচ্ছি। बैठने की जरूरत नहीं, उठ के भी সামনে থেকে দেখলে কিন্তু আর দেখা যাচ্ছে না, আবার ওই কোণে চেয়ার থেকে দেখলে দেখা যাচ্ছে। কি অপূর্ব পেন্টিং। 48 साल 48 इयर्स पुराना है। 48 বছর ये পুরনো। हमारा शंकर राज सुआ भक्तपुर के लोकल आर्टिस्ट ने बनाया हुआ है। পুরো ইলিউশন পেন্টিং। 48 বছর মাত্র পুরনো, কিন্তু দারুণ তার শিল্পীর কাজ। আর এই উপরে আছে সব পুরনো মল্ল রাজাদের আমলে কাঠের কাজ। কি অপূর্ব কাঠের কাজ সব। দেখুন এই কাঠের কাজ, গোল্ডেন কালার, মাঝে পিতল দিয়ে কাজ করা আছে কাঠের ওপরে, পিতলের ফলক দিয়ে। কি অপূর্ব লাগছে, কি নিখুঁত কাজ। এই যে এটা রানী পোখরি, এখনো কনস্ট্রাকশন চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, মেনটেনেন্স চলছে আর কি। খুব খিদে পেয়ে গেছে, আর আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে আজকে নেপালের ট্র্যাডিশনাল খাবার খাবো, যেটার নাম হচ্ছে ইয়োমারি আর চাটমারি। ডি আরানিকো রেস্টুরেন্টে আমরা এসেছি। সুন্দর গোছানো একটা রেস্টুরেন্ট। আমরা এখানে অর্ডার করেছি প্লেন চাটমারি 30, আর ইয়োমারি হচ্ছে 60 করে। এক পিস, 2 পিস থাকবে 120 NC, আর চাটমারি 2 পিস থাকবে 60 2 পিসে। দেখি কত তাড়াতাড়ি আসে। আর নেপালে তো আমাদের ট্র্যাডিশনাল থাকেলা থালি, সেটা তো আমরা খেয়েছি পোখারাতে। আজকে এখানে এটা খেয়ে দেখব। রেস্টুরেন্টের ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ, ভালো লাগছে না জয়ন্ত? বেশ গাছপালা দিয়ে চারিদিকটা সাজানো, একদম দারুণ। লাইট ফাইট জ্বললে আরো ভালো লাগবে। ওই যে লাইটগুলো দিয়ে সাজানো আছে, বেশ দারুণ করে সাজিয়ে রেখেছে এখানটা। আর এইখানটা আছে ড্রিঙ্কসের জন্য। নেপালে 125টা ট্রাইবের লোক আছে, তার মধ্যে এইখানে আছে নেওয়ারি ট্রাইবের লোক। আর আমরা সেই নেওয়ারি ডিশই কিন্তু আজকে খাচ্ছি। জি, চলে এসছে আমাদের ইয়োমারি আর চাটমারি। না, প্রথমে আগে সুন্দর পিতলের গ্লাস দিয়ে আমাদের সার্ভ করা হচ্ছে। একমাত্র কিন্তু এখানেই এই মেওয়ারি কালচারের লোকজনকে পাওয়া যায়, আর কিন্তু নেপালে আর কোথাও পাওয়া যাবে না মেওয়ারি কালচারের লোক। আমাদের ইয়োমারি এবং চাটামারি দুটোই দিয়ে গেছে। আমি প্রথমে একটু ইয়োমারি খেয়ে দেখলাম, চাটামারি খেয়ে দেখলাম। চাটামারিটা প্রথম দিয়েছিল, একদম চালের পিঠে যেরকম হয় পাতলা, এটা একটু মোটা, রুটির মতো বানিয়েছে। আর খেতে একটু নোনতা নোনতা টাইপের হালকা, কিন্তু এটা কোনো মিষ্টি দিয়ে ডিপ করে খায় না। এই দুটোই, চাটামারি হোক বা ইয়োমারি হোক। আর এইটা কিন্তু খেতে একটু অন্যরকম, পুরো ভেতরে পুর দেওয়া রয়েছে, আর হালকা মিষ্টি মিষ্টি। আই থিঙ্ক চাটামারিটা আরও অনেক রকম আইটেম আছে। আমরা প্লেন চাটামারি নিয়েছি, তাই জন্য হয়তো ওরকম, ওর সঙ্গে হয়তো স্টাফিং দেওয়া কিছু
হয়, যেমন আমরা সবজি দিয়ে বানাই সেই রকম। যাই হোক, এখন এটা কিন্তু আমার এটা খেতে বেশি ভালো লাগছে। ভেতরে পুরটা দারুণ। এই যে চাটামারি খেলাম না, চাটামারিতে কিন্তু আরেকটা রকমের হয়, যেটাতে অনেক কিছু স্টাফিং থাকে, একটু বড় মতো হয়, ওখানে ভেজিটেবলস থাকে, আরও গ্রেভি থাকে, ওটা দিয়ে খেতে আরও ভালো লাগবে। তো আমরা তো জানতাম না বলে প্লেনটাই নিয়েছি, আপনারা টেস্ট করলে অবশ্যই ওইটা নেবেন। Taruh pun itu mana? Kamu udah, kalian? Kamu udah? यार उठा को नहीं उठा को Ada. গতকাল রাতে কিছু কেনাকাটা না করায় নগরকোট ভক্তপুর ঘুরে এসে হাতে কিছুটা সময় থাকায় আমরা আবার চলে গেছিলাম থামেল মার্কেট। আমরা দুটো জ্যাকেট নিলাম, গতকাল দেখে গেছিলাম, আজকে নিলাম, মানে মারাত্মক ভিড়। এই যে জ্যাকেট দুটো নিল 1500 টাকা করে, এনসিতে 1500 এনসিতে। আর এখানে ভিড়টা দেখুন, শুধু আপনাদের জায়গাটা দেখিয়ে দিচ্ছি, এখানে আসলে আপনারা নিতে পারবেন, কিন্তু ফিক্সড প্রাইস, কোনো দরাদরি নেই। এখানে কালাপাত্থার ট্রেকিং স্টোর আছে, তার ঠিক ডান দিকে ঢুকলেই এখানে এই আপনার হোলসেল যে দোকানটা আছে সেটা পেয়ে যাবেন। এই ছিল আমাদের নগরকোট এবং ভক্তপুরে ভ্রমণ। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে তাহলে আবার পরের ভিডিওয়। টাটা, বাই। We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop.